এনসিপি বর্তমানে এই মুক্তিযুদ্ধ, জামাত ইসলামী কিংবা জামাত ইসলামের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে কিছু বলার আগে আমরা পুরো যেই প্রসেসটা যেটা 2012 সালে শুরু হয়েছিল আমরা দেখেছি, সেটা নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, আমরা দেখতে পাবো যে এখানে বিচার বিভাগ তার যেই রায় ছিল সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু সেখানে গণজাগরণ মঞ্চ সংগঠিত হয়েছিল। সেক্ষেত্রে আমরা অনেকেই বলছি এবং ওই সময়ের বিপরীতে শাহবাগ সাপ্লাই এখানে আপনার যারা বাংলাদেশের ইসলামী শক্তিগুলো আছে তারাও একত্রিত হয়েছিল। তো বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে বিভক্ত করার একটা চেষ্টা ছিল এবং সেই চেষ্টায় কিছুটা সফল হওয়ার প্রেক্ষিতে কিন্তু জন্ম হয়েছিল এখানে ফেসিবাদের, যেই ফেসিবাদ বাংলাদেশের পরবর্তী সাধারণ মানুষের যে ন্যূনতম চাওয়া একটি গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন, যার মাধ্যমে এখানে শাসক গোষ্ঠী দায়িত্বে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সেটা কিন্তু এখানে আপনার অনুপস্থিত ছিল এবং স্বাভাবিকভাবেই এই বিভাজনের মাধ্যমে, বিভাজনের কারণে কিন্তু সেই প্রক্রিয়াকে অথবা সেই ধরনের নির্বাচন ছিনতাইকে ঠেকিয়ে দেওয়া যায়নি। এখন আমরা যদি বলি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে কি ঘটেছে, গণ অভ্যুত্থানটা মূলত এখানে ছিল শাসকের বিরুদ্ধে শাসিতের আপনার জালিমের বিরুদ্ধে মজলুমদের একটা আপনার অভ্যুত্থান। এক্ষেত্রে জামাত ইসলামী, ছাত্র শিবির প্লাস বিএনপি, সাধারণ মানুষ, আপনি যদি দেখেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষণে ক্ষণে তারা কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে ছাত্রদল ট্যাগ দিয়ে কিংবা কাউকে নিষিদ্ধ কোনো সংগঠন ট্যাগ দিয়ে তাদেরকে আপনার ক্যাম্পাস থেকে বের করা হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে। এর প্রেক্ষিতে যদি দেখি যে 24শে মূলত সবগুলো একটা মোহনায় এসে মিলিত হয়েছিল, সব মজলুম একটা জায়গায় এসে মিলিত হয়েছিল, কিন্তু এটা কোনো আদর্শিক মিলন ছিল না। অথবা এটার মাধ্যমে যে এনসিপির বর্তমান যে নেতৃত্ব আছে কিংবা আমরা যারা আন্দোলনে গিয়েছিলাম, আপনি যখন আন্দোলনে গিয়েছিলেন আপনারা জানতেন সবাই যে এখানে একই আন্দোলনে জামাত ইসলামী আছে, একই আন্দোলনে এখানে অনেকগুলো নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিবর্গ আছেন, বিএনপি আছেন, কিন্তু তখন কিন্তু এটা জাতীয় ঐক্য সৃষ্টিতে অথবা একটি জালিম শাসকের বিরুদ্ধে ঐক্য সৃষ্টিতে বড় ধরনের কোনো অন্তরায় হয়নি। তারপর যেটা হয়েছে, স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থানের পর যখন গণঅভ্যুত্থানকারী শক্তি বিজয়ী হলো, বিজয়ী হওয়ার পর তারা তাদের যে আদর্শিক অবস্থান, ধীরে ধীরে অবস্থানগুলো ক্লিয়ার হওয়া শুরু করলো। এই ক্লিয়ার হওয়ার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখি যে আপনি যেটা বললেন যে এনসিপি একটা সময়ে জামাত ইসলামের সাথে একাত্ম ছিল কিংবা জামাত ইসলামের অনেকেই এনসিপির সাথে যুক্ত ছিল। এটা একটা যদি একটু ব্যবচ্ছেদ করেন দেখবেন যে আমরা কিন্তু সমাজে কারা বিএনপি করে সে যতই আপনার পালিয়ে থাকুক না কেন, এটা সমাজে চিহ্নিত যে উনি বিএনপি করেন কিংবা অন্যান্য দল করেন, জাতীয় পার্টি প্লাস আদার্স। কিন্তু জামাত ইসলামীতে যারা যুক্ত আছেন কিংবা ছাত্র শিবিরের রাজনীতিটা এমন রাজনীতি, এই রাজনীতি কিন্তু ক্যাম্পাসে একই সাথে পড়াশোনা করছে, বছরের পর বছর একই সাথে হলে থাকছে, একই সাথে আড্ডা মারছে, ঘুরছে, কিন্তু কেউ জানছে না যে কে এখানে শিবিরের রাজনীতি করছে। তো এই সুযোগে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরপর এখানে তারা একত্রিত হয়েছিল এবং স্বাভাবিকভাবে একটা সময় যখন দেখেছে তারা আসলে এই অভ্যুত্থানের লিগ্যাসি হাতে পাওয়ার পরপরই তারা তাদের স্বনামে তাদের স্বপরিচয় আবির্ভূত হওয়া শুরু করে। তখন থেকে কিন্তু মূলত বিভাজনটা সৃষ্টি হয়। এখানে এই বিভাজনটাকে কখনোই গণঅভ্যুত্থানের পূর্বকার যেই বিভাজন, সেই বিভাজনের প্রেক্ষিতে যেমন দেখা যাবে না, পাশাপাশি এই বিভাজনের সাথে ৭১ প্রশ্নকেও গুলিয়ে ফেলা যাবে না। কারণ ৭১ প্রশ্ন, আমরা বারবার বলছি ৭১ প্রশ্ন এটা একটা মীমাংসিত প্রশ্ন এবং এটা নিয়ে আমরা কোনোভাবে কোশ্চেন করতে পারবো না। আর যদি এনসিপি রাজনীতির কথা বলি, এনসিপি রাজনীতির ভিত্তি আমরা বলেছি ৭১ এবং এর পূর্বকার যেই এই অঞ্চলের মানুষের যে সংগ্রাম ৪৭-এর মাধ্যমে এখানে যে একটা মানচিত্র তৈরি হয়েছে, যে মানচিত্রের প্রেক্ষিতে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আছি। আমরা ৪৭-৭১ এর প্রেক্ষিতে ৭১-এর যে অর্জন, সেই অর্জনটা যখন আবার একটি ফ্যাসিস্ট দলের কাছে, একটি শক্তির কাছে কক্ষিগত হয়ে গিয়েছিল, সেটাকে পুনরুদ্ধারের সংগ্রাম কিন্তু ছিল ২০২৪। সো আমরা এখন বলছি যে বারবার যে এই যে টোটাল যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে যে গণঅভ্যুত্থানকারী যে শক্তি এবং পাশাপাশি এনসিপির যে রাজনীতি, ঘোষিত মধ্যপন্থা রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়নি এবং মধ্যপন্থা রাজনীতি এখনও বজায় আছে। আরেকটা বিষয় যদি বলেন যে আপনি যেটা বললেন যে আদালতের এই রায়, আমরা বারবার বলছি যে শুধু এই রায় না, আমরা গণঅভ্যুত্থানের আগে যেই রকম আদালত দেখেছিলাম, গণঅভ্যুত্থানের পরেও কিন্তু আপনি দেখবেন যে এখানে একটা বিশেষ গোষ্ঠীর মানুষের কাছে অথবা বিচারকদের কাছে অথবা আমরা দেখি যে মানে বিশেষ শক্তির কাছে আদালত জিম্মি হয়ে গিয়েছে। আমরা মনে করি যে এখানে যে সংস্কার পরবর্তী বাংলাদেশে বিচার বিভাগের একটি আমূল সংস্কার হবে, তার মাধ্যমে প্রকৃতপক্ষে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে।